আচ্ছা, তো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলো। আমরা হচ্ছে আজকে এসএসসি রিভিশন কোর্সে জীবনী শক্তি শুরু করতেছি। হ্যাঁ, তো জীবনী শক্তির উপর 2টা ক্লাস আমি শেষ করে দিব। আজকের ক্লাসে হচ্ছে সালোক সংশ্লেষণ পড়াবো, ঠিক আছে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণ এর পরের ক্লাসে, সালোক সংশ্লেষণের পরের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব তোমার নিয়ে, এটা কি বলে, সালোক সংশ্লেষণের পরের ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে তোমার শ্বসন নিয়ে। 2টা লেকচার শেষ করে দিব। তার মানে আজকে, কালকে, তারপরের আর 2 দিন জীবের বংশগত ও বিবর্তন, ওই 2টা চ্যাপ্টার যদি শেষ করাইতে পারি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আমার যে ক্লাসগুলো ছিল রিভিশন করছি সেই ক্লাসগুলো শেষ। তারপরে অনেকের ক্লাসগুলো চলবে মোস্ট প্রবাবলি নভেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমাদের। তো আমি হচ্ছে গতকালকে রাত্রে আমাদের প্ল্যানিংটা হয়ে গেছে তোমাদের জন্য। এসএসসি 21 ব্যাচের জন্য আমরা একটা কনসালটেন্সি কোর্স আনতেছি, ঠিক আছে, যেটা নাম হচ্ছে এসএসসি 21 কনসালটেন্সি কোর্স, এবং সেটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি আসবে। সেখানে আমরা কি পড়াবো আমরা বলি। দেখো, আমরা যখন তোমাদের এসএসসি 21-এর যাত্রাটা শুরু করছিলাম, তো এসএসসি 21-এর যাত্রাটা শুরু করার সময় আমরা প্রথমে শর্ট রিভিশন ফ্রি কোর্স আমরা দিই, এবং শর্ট রিভিশন ফ্রি কোর্সে তোমাদের যে চ্যাপ্টারগুলো ছিল শর্ট সিলেবাসে সবগুলো আমরা ডিটেলসে পড়ায় দিই। শর্ট সিলেবাস ফ্রি কোর্সের পরে আমরা একটা টেস্ট পেপার সলভ কোর্স আনি, যে টেস্ট পেপার সলভ কোর্সটা একটু পেইড ছিল, বাট পেমেন্ট অনেক কম ছিল। সো সেই টেস্ট পেপার সলভ কোর্সের পরে কিন্তু আমরা এসএসসি রিভিশন কোর্স আনি, যেটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এসএসসি রিভিশন কোর্সে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা যেই টেস্ট পেপার সলভ কোর্স এবং আমাদের যে বেসিক যে কোর্স ছিল সেই বেসিক কোর্সে যা পড়াইছি সেগুলোকে একটু রিভিশন দেওয়ার মতো করে পড়াইছি। আর কনসালটেন্সি কোর্স যেটা আসতেছে এসএসসি 21 কনসালটেন্সি কোর্স, সেই কনসালটেন্সি কোর্সে তোমাদেরকে আমরা হচ্ছে মানে পার্সোনাল কেয়ার দিব। অর্থাৎ আমাদের গতকালকে রাত্রে আমরা প্ল্যানিংটা করলাম যে কিভাবে করা যায়। আমাদের এরকম একটা প্ল্যান থাকবে যে তোমাদের মনে যত কোশ্চেন আছে, ধরো আমাদের তুমি বেসিক কোর্স করছো, রিভিশন কোর্স করছো, টেস্ট পেপার সলভ কোর্স করছো, তারপরেও তুমি কোনো একটা কোশ্চেন তুমি বুঝতে পারতেছো না, কোনো একটা কোশ্চেনে তোমার সমস্যা আছে, তোমরা সাপোর্ট গ্রুপে অনেকে কোশ্চেন করতেছো না, সেই কোশ্চেনগুলোর আনসার কিন্তু আমরা এখন দিচ্ছি না। তখন থেকে আমরা কি করব, একটা পোস্টের কমেন্ট বক্সের মাধ্যমে আমরা সেখানে তোমাদের সবগুলো কালেক্ট করবো, এটা কি বলে, মানে সবগুলো কোশ্চেন কালেক্ট করবো যে কার কী কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করে আর পরদিন বা এই দিন রাত্রে আমরা হচ্ছে এইগুলোর সলিউশন নিয়ে লাইভে যাব। তার মানে তোমাদের যাদের পার্সোনাল যে প্রবলেমগুলো ছিল সেই পার্সোনাল প্রবলেমগুলো আলটিমেটলি তখন সমাধান হয়ে গেল। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা লাইভের মধ্যে ফোন কলের ব্যবস্থা করব, তোমরা ডিরেক্টলি আমাদেরকে ফোন কল দিতে পারবা, এটা লাইভ টাইমে, এরপরে আর ফোন দিতে পারবা না, লাইভ টাইমে কেউ ফোন দিতে পারবা, সেখানে ফোন দিয়ে তোমার কোশ্চেনটা করতে পারবা অ্যান্ড সেটার আনসারটাও তোমরা জেনে নিতে পারবা, ঠিক আছে? এবং কনসালটেন্সি কোর্স যেটা আছে সেই কনসালটেন্সি কোর্সও তোমাদের জন্য ফ্রি, এসএসসি 21-এর জন্য কনসালটেন্সি কোর্সও ফ্রি হবে। বাট সেটার জন্য আমাদের কি লাগবে, তোমাদের পার্টিসিপেশন লাগবে। তোমরা যদি সেখানে পার্টিসিপেট না করো তাহলে আমরা কাদেরকে নিয়ে কোর্সটা করবো, ঠিক আছে? এবং তার সাথে সাথে নভেম্বরের 14-15 তারিখ থেকে আমাদের টার্গেট হচ্ছে এসএসসি 22-দের জন্য যে বেসিক ফ্রি কোর্স দেওয়ার কথা ছিল সেই বেসিক ফ্রি কোর্সটা স্টার্ট করা, ঠিক আছে? সো এটা আমাদের আপাতত প্ল্যান। এবং তোমাদের যদি আরও মেগা প্ল্যান বলো তাহলে তোমাদের এসএসসি 21 শেষ হওয়ার পরদিন থেকে আমাদের হচ্ছে এইচএসসি 23-এর কোর্সের একটা অফার দেওয়া হবে খুব অল্প দামে। তুমি এইচএসসির যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ আছে, সায়েন্সের সবগুলো সাবজেক্টের কোর্স পারচেস করে নিতে পারবা একসাথে। সো এরকম একটা অফার দেওয়া হবে। তো দেন তোমাদের নিয়ে প্রায় আমরা 1-1.5 বছরের মতো কাজ করব, যেখানে আমরা তোমাদেরকে ট্রাই করবো তোমাদেরকে যেন 6 মাসে পুরা আমরা ইন্টারের কোর্সটা শেষ করাই দিতে পারি, বা 1 বছরের ভিতরে যেন অন্তত আমরা পুরো কোর্সটা শেষ করাই দিতে পারি। যেহেতু আমাদের ক্লাসগুলো করা আছে অলরেডি, সো সেইখানে তোমরা জাস্ট দিনে যত ঘন্টা ইচ্ছে তত ঘন্টা ভিডিও দেখতে পারবা। আমরা যদি সেরকম একটা শিডিউল তৈরি করে দিই, আমরা আশা করি 6 মাস না হোক 1 বছরের মধ্যে অন্তত আমরা তোমাদের সিলেবাসটা শেষ করে দিতে পারবো, বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তারপরে তোমাদের নিয়ে অ্যাডমিশনের প্ল্যানিং, অর্থাৎ বুঝতেই পারতেছো একটা লং জার্নি কুইক অনলাইন স্কুলের সাথে তোমাদের, অনেক একটা লং জার্নি কুইক অনলাইন স্কুলের সাথে তোমাদের, ঠিক আছে? এবং জার্নির শেষ পর্যন্ত যারা থাকবা তারা অবশ্যই উপকৃত হবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা পড়ানো শুরু করবো হচ্ছে তোমার জীবনী শক্তি। এবং জীবনী শক্তি লেকচার মানে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করবো। বাট সালোক সংশ্লেষণে যাওয়ার আগে আমাদের কিছু টার্ম জেনে যেতে হবে। দেখো, জীবনী শক্তি জিনিসটা কি, এটা কিভাবে কি হয়, এই সমস্ত জিনিস আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ফোকাস করতেছি যেহেতু রিভিশন কোর্স, কী বেসিক পড়াইতে হবে সেই বেসিকগুলোতে আমি ফোকাস করতেছি, যে কী পড়াইলে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা আছে। আমাদের ফার্স্টে কিছু শব্দ ভালোভাবে করতে হবে, যে এএমপি, দেন এডিপি, দেন এটিপি। সালোক সংশ্লেষণ যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে এইগুলোর ক্লিয়ার এক্সপ্লেনেশন লাগবে। এটিপির পরে হচ্ছে তোমার ধরো যে জিএমপি, দেন জিডিপি,
দেন হচ্ছে জিটিপি, দেন হচ্ছে এনএডিপি, ঠিক আছে, বা এনএডিপি বা NADPH2 বা NADH2, অনেক সময় NADH2 আছে, অনেক সময় NADPH2 আছে, NADPH2। সো এই কিছু মলিকিউলস আছে যে মলিকিউলসগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যে মলিকিউলস সম্পর্কে কী করতে হবে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো দেখো AMP এর পুনরূপ কি, সেটা হচ্ছে এডিনোসিন মনোফসফেট। তো আমি এখানে একটা কথা বলি যে এই AMP থেকে এখানে GTP পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে নিউক্লিওটাইড। দেখো এখানে আমি যে বেসিকটা দিচ্ছি সেটা আমাদের কালকের পরের দিনে যখন আমরা লেকচারে যাব, যে বংশগতি ও বিবর্তন লেকচারে, সেখানেও আমাদের সেই নিউক্লিওটাইডের কনসেপ্টটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এইখানে আমি যেগুলো লিখলাম যে AMP বা ADP বা ATP বা GMP, GDP, GTP, এরা হচ্ছে এক এক ধরনের নিউক্লিওটাইড। এখন তুমি বলতে পারো যে ভাই নিউক্লিওটাইড মানে কি? ভাই দেখো নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। তিনটা নিউক্লিওটাইড হচ্ছে এমন একটা মলিকিউলস যেটার মধ্যে তিনটা অণু থাকে। তিনটা কি থাকে? তিনটা জিনিস থাকে। তাদের মধ্যে কি? একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। আরেকটা হচ্ছে 5 কার্বন সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর একটা হচ্ছে অবশ্যই ফসফেট, PO4 3-। এই তিনটা জিনিসকে যদি আমি এক করে দিই, তিনটা জিনিসকে যদি আমি কী করি, একসাথে সংযুক্ত করি, তখন আমি যেই মলিকিউলসটা পাবো সেটাই হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড মানে কি? দেখো নিউক্লিওটাইড মানে হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। নিউক্লিওটাইড মানে হচ্ছে কি? আচ্ছা, সোহাগ হাসান লিখছে হেল্প, পদার্থ দ্বিতীয় অধ্যায় বুলেট সংক্রান্ত কোনো ভিডিও থাকলে প্লিজ লিঙ্কটা শেয়ার করেন। ভাইয়া তোমাদের পদার্থ দ্বিতীয় অধ্যায়ের উপর প্রায় 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার একটা ক্লাস নেওয়া হয়েছে। ওইখানে তোমাদের এই বুয়েট সম্পর্কিত সব সম্পর্কিত ম্যাথমেটিক্স করানো হয়েছে। সো ওই লিঙ্কটা কেউ একটু শেয়ার করে দাও, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যদি যাও, তুমি ইউটিউব চ্যানেলে কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা, সেখানে ইউটিউব চ্যানেলের SSCর সেকশনে তুমি হচ্ছে আমাদের যে প্লেলিস্ট আছে SSC রিভিশন কোর্স, সেই প্লেলিস্ট থেকে তুমি হচ্ছে 6 ঘন্টার যে ক্লাসটা ছিল অনেকের, সেই 6 ঘন্টার ক্লাসটা একটু দেখে নিবা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নিউক্লিওটাইড জিনিসটা হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, আরেকটা হচ্ছে 5 কার্বন সুগার, আরেকটা হচ্ছে ফসফেট। এখন দেখো নাইট্রোজেন ক্ষার মানে কি? তোমরা যেহেতু SSC দিয়ে দেবা, তোমাদের HSCতে পড়ার টাইম ছিল, ক্ষার জিনিসটা কি সেটা তোমরা সকলেই জানো, ঠিক আছে? সো কোনো একটা ক্ষার যদি তার মধ্যে যদি তোমার কি থাকে, যে নাইট্রোজেন থাকে, তখন সেটাকে বলা হয় নাইট্রোজেন ক্ষার অ্যাসিড। এই সম্পর্কিত তোমাদের ধারণা ক্লিয়ার আছে। 5 কার্বন সুগারটাকে সেটাতে যাচ্ছে, ফসফেট জিনিসটাতে তোমরা চিনো যে এটা একটা রেডিক্যাল বা মুক্তমূলক, PO4 3-। সো নাইট্রোজেন বেস যেটা আছে, নাইট্রোজেন বেস আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে তোমার পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে কি পিউরিন, আর একটা কি পাইরিমিডিন। পিউরিন মানে কি? পিউরিন হচ্ছে তোমার দুইটা চক্র। পিউরিনের মধ্যে এরকম দুইটা চক্র থাকে, এরকম দুইটা চক্র থাকে। আর পাইরিমিডিন হচ্ছে একটা চক্র থাকে, এটার মধ্যে নাইট্রোজেন থাকে। এই জায়গায় মোস্ট প্রবাবলি নাইট্রোজেন থাকে, এই জায়গায় নাইট্রোজেন, ঠিক আছে? অনেক জায়গায় নাইট্রোজেন থাকে। এগুলার স্ট্রাকচার মনে রাখাটা ইম্পর্টেন্ট না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে পিউরিন যেটা আছে, সেই পিউরিন হচ্ছে 2 চাক্রিক, আর পাইরিমিডিন হচ্ছে 1 চাক্রিক। এবং তুমি এটাকে মনে রাখতে পারো এইভাবে, যে যেটার নাম ছোট সেটার পরিসর বড়, মানে আকার বড়, যেটার নাম বড় সেটার আকার ছোট। পিউরিন নাম ছোট, সেটা হচ্ছে এরকম 2টা রিং। পাইরিমিডিন নাম বড় কিন্তু তার একটা রিং। আচ্ছা, এই পিউরিনকে আবার 2টা ভাগে ক্লাসিফিকেশন করা যায়। পিউরিন হচ্ছে আরও 2 ধরনের, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার এডিনিন, একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, আর একটা হচ্ছে তোমার গুয়ানিন। এডিনিন আর একটা হচ্ছে কি গুয়ানিন। আর এখানে যে পাইরিমিডিন আছে, সেই পাইরিমিডিন আরও 2 ধরনের, একটা হচ্ছে তোমার সাইটোসিন, আর একটা হচ্ছে তোমার থাইমিন। দেখো অনেক সময় RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ওকে, তো দেখো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মনে রাখতে পারবো আমরা এভাবে। দেখো এখানে পাইরিমিডিন আছে, দেখো এখানে আছে পাই, এখানে আছে সাই, এখানে আছে থাই, অর্থাৎ পাই সাই থাই। পাইরিমিডিনের আন্ডারে পড়ছে সাইটোসিন আর থাইমিন। পিউরিনের আন্ডারে তাহলে কারা পড়ে? অ্যাডিনিন আর গুয়ানিন, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, কীভাবে মনে রাখবা? পাই সাই থাই, পাইরিমিডিন আন্ডারে। পাইরিমিডিন আরও 2 ধরনের, একটা হচ্ছে তোমার সাইটোসিন আর একটা হচ্ছে কি থাইমিন, ঠিক আছে? ওকে,
এখন চিন্তা করো, তারপর হচ্ছে 5 কার্বন সুগারের দিকে যাই। দেখো সুগার জিনিসটা কি সেটা তোমরা সবাই জাস্ট ইন্টারে ওঠার সাথে সাথে তোমাদের সেই বেসিকটা লাগবে। তারপর আমি বলে দিই, সুগার জিনিসটা হচ্ছে যে কোনো একটা এলডিহাইডের মধ্যে যদি এলডিহাইড অথবা কিটোন, এলডিহাইড অথবা কি কিটোন, এলডিহাইড অথবা কিটোন গ্রুপের মধ্যে যদি তোমার পলিহাইড্রোক্সি অর্থাৎ মোর দেন একটা, ঠিক আছে, মোর দেন ওয়ান বা টু, ঠিক আছে, মোর দেন অর ইকুয়াল টু মোস্ট প্রবলি, হ্যাঁ মোর দেন ওয়ান হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তখন সেটাকে বলা হয় সুগার। আমরা যে নর্মালি চিনি খাই না, চিনি বা শর্করা, সেটা হচ্ছে ঠিক এই মেনেই চলতে হয় তাকে, ঠিক আছে। তো এলডিহাইড বা কিটোন যদি গ্রুপ থাকে, তোমরা যেহেতু জৈব যৌগে যেহেতু রিসেন্টলি পড়াইছি তোমাদের, এলডিহাইড জিনিসটা কি সেটা তোমরা বলতে পারবা সবাই। এলডিহাইড হচ্ছে CHO গ্রুপ এলডিহাইড, আর কিটোন গ্রুপ হচ্ছে CO, যদি সেটা তোমাদেরকে দেখানো হয় নাই, তোমাদের এখানে নামকরণে লাগে নাই। তারপর কিটোন গ্রুপ মানে CO গ্রুপ, কিটোন গ্রুপ। সো সেই এলডিহাইড বা কিটোন গ্রুপের সাথে যদি পলিহাইড্রোক্সি অ্যালকোহল থাকে বা পলিহাইড্রোক্সি গ্রুপ থাকে, মানে এই যে আমরা অ্যালকোহলের জন্য যে OH গ্রুপটা পড়ছিলাম, সেই OH যদি থাকে, তখন সেটাকে বলা হয় সুগার। তাহলে সুগারের একটা সংকেত আমরা লিখতে পারবো। আমাকে বলছে যে 5 কার্বন সুগার লিখো, 5 কার্বন বিশিষ্ট কী লিখো, সুগার লিখো। তাহলে আমি প্রথমে 5টা কার্বন দিলাম, 1 2 3 4 5। প্রথমে কী করলাম, 5টা কার্বন দিলাম। 5টা কার্বনের মধ্যে দেখো একটা এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকাটা ম্যান্ডেটরি। রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ যারা 5 কার্বন বিশিষ্ট সুগার, এদের আলটিমেটলি এরা হচ্ছে এলডোজ সুগার, অর্থাৎ এদের মধ্যে এলডিহাইড গ্রুপ থাকে। সো আমি একটাকে এলডিহাইড গ্রুপ বানিয়ে দিলাম, CHO গ্রুপ। দেখো CHO গ্রুপ, এটা এলডিহাইড গ্রুপ। তারপরে আমার কাজ কি ভাইয়া, তারপরে কাজ হচ্ছে পলিহাইড্রোক্সি গ্রুপ, অর্থাৎ একের অধিক অ্যালকোহল গ্রুপকে দিয়ে দেওয়া বা হাইড্রোক্সিল গ্রুপকে দিয়ে দেওয়া। সো এখানে OH-কে দিলাম, এখানে OH-কে দিলাম, এখানে OH-কে দিলাম, এখানে OH-কে দিলাম। দেখো তোমরা জৈব যৌগ যারা পড়ে আসছো, জীবাশ্ম জ্বালানি যারা পড়ে আসছো, আমার লেকচারগুলো যারা দেখে আসছো, তারা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। এখন বাকি কাজটা কী করতে হবে, বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে, ঠিক আছে। 1 2 3 4 5। সো এই দেখো বাকি হাতগুলো তুমি কী করলা, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলা। এখন তোমাকে যদি এটা নামকরণ করতে বলে, ইউপেক নেম, আমরা যেটা শিখে আসছি, আমি যেটা শিখে আসছি সেটা আমরা সেটা নামকরণ করি। দেখো আমরা যেহেতু শিখে আসছি, আমরা যেহেতু কী করছি, আমরা যেহেতু অলরেডি ইউপেক নেম শিখে আসছি, আমরা কিন্তু এটা নামকরণ করতে পারবো, ঠিক আছে। এটা নামকরণ কী করতে পারবো, নামকরণ আমরা করতে পারবো। দেখো নামকরণের রুলসের মধ্যে তোমাদের এলডিহাইড বা কিটোনের নামকরণ আমি পড়াইছি কিনা, এলডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, যে এলডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের সময় এলডিহাইডের যে গ্রুপটা থাকে, অর্থাৎ CHO গ্রুপ বা COOH গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ প্রান্তীয় কার্বনযুক্ত যেই গ্রুপগুলো থাকে সেগুলোকে অলওয়েজ মাস্ট বি, অন্যদিকে শাখা আগে থাকুক পরে থাকুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটাকে 1 নম্বর দিতে হবে, অর্থাৎ 1 নম্বর কার্বন দিতে হবে। সো এখানে আমার যে CHO যেটা আছে সেটাকে আমার 1 নম্বর কার্বন দিতে হবে, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, 4 নম্বর 5 নম্বর কার্বন, ঠিক আছে। তাহলে এটার ইউপেক নেমটা আমরা দেখি, ইউপেক নেমটা কী হবে। তাহলে 1 2 3 4 5 নম্বর কার্বন। তাহলে 5 নম্বর কার্বন যদি হয় তাহলে কি হবে, দেখো আমরা যে নামকরণ শিখে আসলাম, তুমি নামকরণটা কী, 5 মানে কি, প্যান্ট, 5 মানে কি প্যান্ট। সো 5 প্যান্ট, ঠিক আছে। দেখো প্যান্ট, খেয়াল করো আমরা প্যান্টেন পরে আসছিলাম না, প্যান্ট, 5 মানে কি প্যান্ট। প্যান্টের পরে এখানে কয়টা কোন কোন জায়গায় হাইড্রোক্সিল গ্রুপ আছে আগে সেগুলো লিখি, 1 2 3 2 নম্বর কার্বন, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। সো প্যান্ট, দেন 2 3 4 5 5। তাহলে এখানে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 4টা, দ্যাট মিনস ট্যাট্রা, 1 2 3 4। সো ট্যাট্রা। তারপরে যদি অ্যালকোহলের OH গ্রুপ থাকে তখন নামকরণের শেষে আমরা কি যুক্ত করি, OL যুক্ত করি না, অল, ঠিক আছে। তার মিনস ট্যাট্রা অল। দেন 1 নম্বর কি আছে, এলডিহাইড গ্রুপ আছে, এলডিহাইডের জন্য কি আনে আমরা, AL লিখি, L, ঠিক আছে। সো 1L। এটা হচ্ছে তার ইউপেক নেম, এটা হচ্ছে তার কি ইউপেক নেম। বাট আমরা ইউপেক নেম ইউজ করবো না, এটাকে আমরা একটা সহজ নামে ডাকি। এটাকে আমরা যেই নামটাতে ডাকি সেই নামটার নাম হচ্ছে তোমার রাইবোস। এটার নামটা কি, রাইবোস। যেই নামে ডাকি সেটা হচ্ছে কি, রাইবোস। তো সবার বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও যে এইটার এই এতটুকু জায়গা এ পর্যন্ত বুঝছো কিনা।
সবাই বুঝতে পারছো? যারা জৈব যৌগ রিসেন্টলি দেখে আসো তারা তো এই জিনিসগুলো বোঝা উচিত, ঠিক আছে? যারা জৈব যৌগ দেখে আসছো মানে তোমরা যারা ইয়াগুলো দেখে আসছো তারা এই জিনিসটা বোঝা উচিত, ঠিক আছে? যদি কারো জীবাশ্ম জ্বালানি না দেখা থাকে তাহলে তো ইয়া হবে না। জীবাশ্ম জ্বালানির প্লেলিস্টে গিয়েই তুমি দেখতে পারবা, ঠিক আছে? প্লেলিস্টে গিয়েই তুমি দেখতে পারবা জীবাশ্ম জ্বালানির এটা। আচ্ছা একদম হচ্ছে আরেকবার একটু বুঝাই দেন। ওকে দেখো, আমার আরেকবার বোঝানোর আগে তুমি আগে আমাকে বেসিকটা বলো। যদি ওএইচ গ্রুপ থাকে, ওএইচ যদি থাকে, ওএইচ যদি থাকে তাহলে তুমি সেটাকে কি নামে ডাকো? ধরো এখানে এরকম তোমাকে একটা যৌগ দিলাম CH3OH। আমরা যেহেতু রিসেন্টলি যেহেতু জীবাশ্ম জ্বালানি পড়ে আসছি, কি না পড়ে থাকলে ইউটিউবে চলে যাও, কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দাও, কুইক অনলাইন স্কুলে ঢোকার পরে এসএসসি সেকশনে চলে যাও অথবা প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্ট থেকে এসএসসি রিভিশন কোর্স প্লেলিস্টটা তুমি কি করো মানে ফাইন্ড আউট করো। সেই এসএসসি রিভিশন কোর্সের প্লেলিস্টে যদি চলে যাও আমাদের জীবাশ্ম জ্বালানির ভিডিওগুলো পেয়ে যাবা। সেই জীবাশ্ম জ্বালানির নামকরণের উপর 3টা বা 4টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আগে দেখবা, তাহলে বুঝে যাবা, ঠিক আছে? তো দেখো এখানে যে CH3OH আছে, CH3OH এটাকে তুমি কী নামে ডাকবা? এখানে কয়টা কার্বন আছে ভাই? একটা কার্বন। তাহলে একটা কার্বন যেহেতু আছে এটাকে আমরা কী নামে ডাকবো? একটা কার্বন, তার মানে মিথ, ঠিক আছে? মিথ। তারপরে কি আমরা এটা OH মানে আছে কি অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের নামকরণ কী দেখাইছিলাম? প্রথমে অ্যালকেন লিখতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে, মিথেন এখান থেকে বাদ দিতে হবে, তার সাথে OL সংযুক্ত করতে হবে, অর্থাৎ এটার নাম হচ্ছে মিথানল। মিথানল। গতকালকে আমরা একটা ডায়লের নামকরণ করছিলাম, তোমাদের মাথায় আছে কিনা? গত ক্লাসে আমরা একটা ডায়লের নামকরণ করছিলাম, মনে আছে কিনা? যে তোমার ধরো যে এরকম একটা ইথিলিন গ্লাইকল যে পড়ছিলাম, মনে আছে? CH2 দেন CH2, এটার মধ্যে একটা OH, এটার মধ্যে একটা OH। আমরা এটার নামকরণে কী করছিলাম? দেখো এটাকে 1 নম্বর কার্বন দাও, এটাকে 2 নম্বর কার্বন দাও, ঠিক আছে? এরা হচ্ছে কার্যকরীমূলক, তাহলে কোনো শাখা নাই, তাহলে এটা তোমার কয়টা কার্বন? 2টা কার্বন। 2টা মানে হচ্ছে ইথ, 2টা মানে কি? ইথ। সো আমাকে প্রথমে ইথ লিখতে হবে, ইথ, ঠিক আছে? বা ইথান লিখতে হবে, ইথান। দেন আমাদের কি করতে হবে? 1 নম্বরে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 2 নম্বরে হাইড্রোক্সিল গ্রুপ আছে, দ্যাট মিনস 1,2। দেন 2টা আছে, সো ডাই। এগুলাকে থাকলে এরা যখন এতে যায় তখন কি লেখা হয়? অল আকারে, ডাই অল। সো হয় নট এখানে তোমার 4টা OH আছে, 4টা 1 2 3 4, তাই আমি হয় নট এখানে টেট্রাল লিখতে পারবো না। কেন আমি সেখানে টেট্রাল লিখতে পারবো না? অবভিয়াসলি টেট্রাল লিখতে পারবো। দেন স্পেন্ট 2 3 4 5 টেট্রা অল। দেন এখানে হচ্ছে 1 নম্বর কার্বনে কি আছে? এলডিহাইড গ্রুপ আছে, এবং এলডিহাইড গ্রুপের দেখো অ্যালকোহল গ্রুপের অলটা কোন জায়গা থেকে আসছে? যখন আমি অ্যালকোহল বলতেছি তখন অলটা আসছে তার শেষের OL থেকে, আর যখন আমি এলডিহাইড বলতেছি তখন সেটার নামকরণে আমরা তার শেষে কি লাগাই? AL লাগাই, যেটা এলডিহাইডের প্রথম AL থেকে প্রাপ্য। অর্থাৎ আমি যদি তোমাকে এটা দিই, দেখো ঠিক আছে, আমি যদি তোমাকে এটা দিই, এটার নামকরণ কী হবে? দেখো তোমরা এখন ইন্টারে উঠতেছো, আস্তে আস্তে জিনিসগুলো খুব ইজি করতে হবে। তুমি এখন ইন্টারে উঠতেছো, আস্তে আস্তে জিনিসগুলো খুব ইজি করতে হবে। দেখো আমি যদি তোমাকে এইটা দিই যে ভাই এটার নামকরণ কি? CH3CHO, এটা তুমি নামকরণ কী করবা? বা এখানে CHO গ্রুপ আছে, দ্যাট মিনস এটা কি? CHO গ্রুপ আছে, দ্যাট মিনস এটা কি? এলডিহাইড গ্রুপ। 2টা কার্বন আছে, দ্যাট মিনস ইথেন। আগে ইথেন লিখো, তারপরে শেষে কি লাগাবা? AL সংযুক্ত করবা, AL, দ্যাট মিনস ইথেন অল। দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? ইথেনেল, ইথানেল, এটা বাংলায় লিখে জফলা দিয়ে লিখি, যেমন ইথানেল, ইথানেল। দ্যাট মিনস আমরা দেখলাম যে এলডিহাইড গ্রুপ থাকলে আমরা কী করি? শেষে আইসা AL যুক্ত করি। হাইড্রোক্সিল গ্রুপ থাকলে আমরা শেষে কী করি? OL যুক্ত করি। সো এই এতটুকু বেসিক যদি জানো, এটার নামকরণটা তো পারতে হবে। এই নামকরণটা করাটা তো খুব ইজি, জাস্ট আগে সিম্পল বেসিক শেখো। দেখো আমাদের স্টুডেন্টসের প্রবলেম কি? যে আমরা এনভায়রনমেন্টকে খুব বেশি বিশ্বাস করি, যে আমাদের এনভায়রনমেন্টে সবসময় অলওয়েজ বলে যে ভাই এই জিনিসটা এত কঠিন, এই জিনিসটা বোঝা যায় না, এই জিনিসটা পারা যায় না। পড়ালেখার মতো ইজি জিনিস নাই। যদি তুমি ভালোভাবে জিনিসটাকে আগে মনকে বুঝাইতে হবে যে মানুষের যেটা বলতেছে সেটা সত্যি না। পড়ালেখা খুব ইজি জিনিস। আমি আজ পর্যন্ত লাইফে যতগুলো কাজ করছি, আমার কাছে যত কাজ মনে হয়েছে, সব কাজের মধ্যে আমার কাছে সব থেকে সহজ কাজ মনে হয়েছে পড়াশোনা। যে এইটা থেকে সহজ কাজ কিচ্ছু নাই দুনিয়াতে, ঠিক আছে?
তো এটা হয়তো তুমি বুঝবা না, কারণ তোমার এখন এয়ার হেলথ হইতেছে না। তুমি ধরো যে একটা রিক্সা ঠেলতেছো না, তুমি ইয়াতে এটা কি বলে খেতে গিয়ে তুমি লাগাইতেছো না। এটা যারা লাগায় তারা বুঝে, ঠিক আছে? আমরা হয়তো বা এই কষ্টটা বুঝবো না, যে ফ্যানের নিচে বসে বসে জাস্ট মাথা দিয়ে চিন্তা করলা সেটা হয়ে গেল। হ্যাঁ, এটা পড়ালেখার মতো সোজা কাজ নাই, ঠিক আছে? কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, এই যে এই জিনিসটা কঠিন, এই জিনিসটা পারা যায় না, জৈব যুগ পারা যায় না, জৈব যুগের মতো কঠিন আর নাই। ওরা তো ডিপ্রেসডই, তার সাথে সাথে তোমাকে ডিপ্রেস করতেছেন। আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে, পড়ালেখার সব থেকে বড় প্রবলেম হচ্ছে, তুমি যদি মনে করো যে এই জিনিসটা কঠিন, তাহলে রিয়েলি সেটা কঠিন। আর তুমি যদি মনে করো যে এই জিনিসটা সহজ, তাহলে রিয়েলি জিনিসটা সহজ। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি একটা নতুন বই নিলাম, ধরো যে আমি এই নতুন বইটা কোনো দিনও পড়ি নাই। ধরো যে আমি একটা নতুন বই নিলাম, ফিজিক্সের একটা বই নিলাম, যে আমি এটা জীবনে কোনো দিন আমি চোখে দেখি নাই। এখন এই বইটা নেওয়ার পরে কি আমি এক্সপেক্ট করতে পারি যে আমি আচ্ছা জিনিসটার আমি সব কিছু বুঝা ফেলবো? এইটাই ন্যাচারাল রুলস, যে আমি যখন একটা নতুন বই নিব তখন সেটা বোঝা যাবে যে সে আমি পারবো না। এটাই তো ন্যাচারাল রুলস, যে আমি একটা নতুন বই নিলাম, এই নতুন বইয়ের যে কিছু পারবো না সেটাই ন্যাচারাল রুলস। এখন এটা তুমিও পারবে না, আরেকজনও পারবে না, আরেকজনও পারবে না ইনিশিয়ালি, কিন্তু তারপর লাস্ট স্টেজে গিয়ে কেউ পারতেছে, কেউ পারতেছে না, কেউ একেবারেই পারতেছে না। এটা কেন? কারণ কেউ এটাকে নর্মালাইজ করছে, যাচ্ছে না পারাটা সেটা নর্মাল। এখন আমাকে পারতে হবে, দেখতে হবে কি কি পারি না সেটা আমি খুঁজে বের করি, বোঝার চেষ্টা করি। আর যে একেবারেই পারতেছে না, তার মধ্যে কীটা ছিল, সে দেখছে যেটা আমি পারি না মানে সে রেখে দিছে। আরে ভাই, পারবা না সেটা তো নর্মাল। তুমি জৈব যুগও পারবা না, সেটা নর্মাল। তুমি তো আর অ্যাবনর্মাল না, তোমাকে তো আল্লাহ জৈব যুগে শিখাই দিছে না জন্মের সাথে সাথে, নাকি শিখাই দিছে? শিখাই দেয় না, কিচ্ছু শিখে আসো না, তুমি মাত্র কান্নাকাটি শিখে আসছো, ঠিক আছে? তো এইটা তুমি পারবা, এটা তুমি জন্মগতভাবে সেটা তোমার ইনস্টিংক্ট আকারে আছে। সো জৈব যুগে তুমি পারবা না, জীবাশ্ম জ্বালানি পারবা না, জীবন শক্তি পারবা না, বংশগতি বিবর্তন পারবা না, ডিএনএ পারবা না, আরএনএ পারবা না, স্বরেও স্বরে কক্ষ পারবা না, একের সাথে 2 যোগ করতে পারবা না, 3 থেকে 2 মাইনাস করতে পারবা না, তুমি ইংলিশ পারবা না। না পারাটা নর্মাল, এটাকে নর্মাল করতে হবে, এটাকে নর্মালাইজ করো আগে, জিনিসটাকে আগে মাইন্ডের মধ্যে নর্মালাইজ করো ব্যাপারটাকে। তুমি যতদিন মনে করবে তুমি পারবা না, ততদিন তুমি পারবা না। মাইন্ডের মধ্যে আগে নর্মালাইজ করো, ঠিক আছে? আমার লাইফের একটা হচ্ছে যে, তোমার ধরো যে হয়েছে আমার কাছে যেটা হচ্ছে তোমার সব থেকে কঠিন জিনিস, সেটা আমি সব থেকে বেশি পারি অন্যদের কাছে যেটা, কারণ ওই যে ওই মাইন্ড সেটআপটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন তোমাদের জৈব যৌগ আগে ঠেলে নিয়ে পড়ানো যায় না, যে ভাই দেখো এই জিনিসটা খুব ইজি। আমি তোমাকে একটু ট্রুলি স্পিকিং, আমি যদি তোমাকে বলি যে জৈব যুগের আমি যে ম্যাপটা দেখাইছি জীবাশ্ম জ্বালানিতে, সেই ম্যাপটা দিয়ে তুমি যত মানে সুন্দরভাবে নিয়ম অনুযায়ী একটা বিক্রিয়া করতে পারবা, বইয়ের অন্য কোনো জায়গার কোনো বিক্রিয়া এত সুন্দরভাবে তুমি করতে পারবা না। করতে পারবা তুমি অন্যকে দেই যে তুমি নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করো, তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করো, দেই, ঠিক আছে? হ্যাপারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করো, পারবা না। যে তোমাকে আজকে দেই ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, তুমি গ্যাট করে ফেলবা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে চলে গিয়ে। অর্থাৎ এটার একটা রুলস আছে, ওগুলোর রুলস এত বেশি স্ট্রিক্ট না, এটার স্ট্রিক্ট রুলস আছে, এটার অলওয়েজ ইউপেক রুলস তোমাকে ফলো করতে হবে। সো এই জিনিসটা তো বেশি ইজি, জৈব যৌগ জীবাশ্ম জ্বালানি সব থেকে বেশি ইজি চ্যাপ্টার হওয়ার কথা তোমাদের কাছে, ঠিক আছে? অথচ তোমরা ওই যে এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর, যে তোমাকে বলছে যে এটার কঠিন, এটা পারা যায় না, এটা পারি না, ওই শেষ, ঠিক আছে? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, না কারো মনে আটকে যায় নাই, কারো আটকে যায় না, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইটার ইফেক্ট নেমটা তাহলে কী হবে দেখো। যদি সিএইচও গ্রুপ থাকে তাহলে আমরা সেটা নামকরণের শেষে এএল দিই, যদি ওএইচ গ্রুপ থাকে নামকরণের শেষে আমরা কী দিই, ওএল গ্রুপ দিই। আপাতত এতটুকু মাথায় রাখো, এইটা একেবারে এক্সাক্ট নেম না ধরো, কারণ এখানে অনেক অনেক কিছুর ব্যাপার আছে, এটা এক্সাক্ট নেম না, অনেক কিছুর ব্যাপার আছে। এখানে যখন ওএইচ থাকবে তখন এটা হাইড্রোক্সিতে চলে যাবে, এটা জাস্ট শুধুমাত্র এএল হবে। আমি চাচ্ছি তোমরা আগে সিম্পলেস্ট জিনিসগুলো শিখো, এটা তার এক্সাক্ট নেম না, রাইবোসের এক্সাক্ট নেম এটা না, কারণ সেখানে অনেক কিছুর ব্যাপার আছে। এখানে তোমার ওইচের ত্রিমাত্রিক কনফিগারেশনের ব্যাপার আছে, সেটার উপর ভিত্তি করে নামকরণ ডিফারেন্ট হবে। সেকেন্ডলি, এখানে যখন একটা সিএইচও গ্রুপ থাকতেছে, যখন সেখানে কার্বনিল গ্রুপ থাকবে, তখন বাকি সবগুলো সাবস্টিটিউট হয়ে যায়। এটাকে তো এটার অ্যাকচুয়াল এটাকে 2, 3, 4, 5 টেট্রা হাইড্রোক্সি গ্রুপ বলতে হবে। আমি এত কিছুতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে তোমাকে ধরো এতটুকু আমি দিলাম, এখন এতটুকু দিলে তুমি মানে এতটুকু তুমি পারবা কিনা, জাস্ট এটা রিয়েল নেম না। তুমি সার্চে দেখো রাইবোসের ইউপেক নেম, এটা না, রাইবোসের ইউপেক নেমে আরও অনেকে আছে, বাট সেই রুলসগুলো তোমাদেরকে, সেই রুলস পর্যন্ত আমি তোমাদেরকে পড়াই নাই। তোমরা যখন ইন্টারে যাবা তখন দেখবো সেখানে নামকরণ নিয়ে প্রায় 10 ঘন্টার উপর লেকচার আছে আমার, সেখানে তুমি নামকরণে আরও ডিটেলস সেখানে ব্যাখ্যা পাবা, ঠিক
ঠিক আছে, এক্সপ্লেনেশন পাবা। বাট আমি তোমাকে যতটুকু করতে পারি যে তুমি যে জীবাশ্ম, আমি কেন এটা দেখালাম, তুমি যে জীবাশ্ম জ্বালানি যে পড়ে আসছো, সেই জীবাশ্ম জ্বালানির যে যতগুলো রুলস পড়ানো হয়েছে সেটার অ্যাপ্লাইড কনসেপ্টটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, দ্যাটস ইট। এতটুকু পারলেই এনাফ। তোমাকে রাইবোজের ইউপেক নেম কি সেটাও পরীক্ষা আসবে না, এটা লিখে আসলে ভুল হবে, কারণ এটা একজ্যাক্ট ঠিক নাম হয় নাই। কিন্তু আমি চাচ্ছি যে তুমি যে রুলসগুলো পড়ে আসছো সেগুলোকে তুমি ফলো করতে পারতেছো কিনা, সেই ইনস্ট্রাকশনগুলো তুমি ফলো করতে পারতেছো কিনা, দ্যাটস দ্য থিং। আগে ইনস্ট্রাকশনগুলো ফলো করে যাও। ইন্টার যখন আমাদের নামকরণের তোমার 10 ঘন্টা লেকচার দেখবো তখন বুঝে দেবো, ও আচ্ছা আচ্ছা এটা নামকরণ তো ওইটা হওয়া উচিত ছিল। কিন্তু ওইটা যদি আমি এখন পড়াইতে যাই, এখন আমার আজকের জীবনী শক্তি পড়ানো হবে না। তো এটা আমি বলতেছিলাম যে এইটার নাম এইভাবে মনে রাখার দরকার নাই, এইটার নাম এভাবে মনে রাখার দরকার নেই, জাস্ট তুমি মনে রাখলা যে এটাকে বলা হয়েছে রাইবোস। তাহলে রাইবোস কীভাবে লিখতে হয় জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। 5টা কার্বন দিবা, দেন 5টা কার্বন দেওয়ার পরে 5টা কার্বন দিবা, দেন 5টা কার্বন দেওয়ার পরে প্রথম কার্বনটাকে তুমি অ্যালডিহাইড গ্রুপ বানায় ফেলবা। কারণ আমি আগেই বলছি সুগার মানে সেইটা যেটার মধ্যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে এবং মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ থাকে। সো এখানে মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ আছে, সো এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, ঠিক আছে। আবার মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হয় না, এটা ডিফারেন্ট কার্বনে থাকতে হয়। আচ্ছা যাই হোক, বাদ দাও। সো এখানে এইটা হচ্ছে দ্যাটস এটা হচ্ছে একটা সুগার বা এটা হচ্ছে একটা শর্করা। ইভেন আমরা যে চিনিটা খাই সেটাও এই টাইপের, সেখানে জাস্ট 12টা কার্বন থাকে। জিনিসটা সেম স্ট্রাকচার, তুমি লিখতে পারো 12টা কার্বন দেও, একটা CHO বানাও, বাকিগুলো তুমি এক করে দাও, ঠিক আছে। তো এটা হচ্ছে রাইবোস, এটা কি বলা হয় রাইবোস। এখন এইটা নর্মালি যখন ইয়াতে থাকে, নর্মালি এরকম লিনিয়ার স্ট্রাকচারে থাকে না, এটা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচারে থাকে। এটা তোমার যখন পানিতে দেওয়া হয় বা আমাদের যখন জীবের যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা সাইটোপ্লাজমে বা তোমার ধরো যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অবস্থান করে, তখন তারা একটা সাইক্লিক স্ট্রাকচার ফর্ম করে। তারা কী ফর্ম করে? সাইক্লিক স্ট্রাকচার। সো নর্মালি রাইবোসটাকে আমরা দেখাইতে পারি এরকমভাবে যে এটা হচ্ছে ধরো ওয়ান টাইপ অফ একটা রাইবোস, যে 5টা কার্বন থাকলে সেটাকে আমরা এরকম পঞ্চভুজ বানাবো, জাস্ট একটা পেন্টোজ সুগার। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এটা দিলাম। এবং এটার সাইক্লিক স্ট্রাকচার কীভাবে লিখতে হয় সেটা তোমাদের মাথায় কোশ্চেন আছে, ডোন্ট ওয়ারি, ইন্টারে আমাদের সেটা নিয়ে লেকচার আছে, ঠিক আছে, যে আমরা কীভাবে সাইক্লিক স্ট্রাকচার লিখবো এইচএসসি বোটানি চ্যাপ্টার 3-তে। সো দ্যাটস আমি সেখানে যাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে এটা একটা সাইক্লিক স্ট্রাকচার হবে। বাট তোমরা যারা জীবাশ্ম জ্বালানি পড়ে আসছো, এতটুকু জিনিস অন্তত তোমাদের মাথায় থাকা উচিত। আমি যে বলে আসছিলাম যতটা কার্বন থাকবে ততটা ভুজ হবে। 3টা কার্বন থাকলে যখন আমরা সাইক্লোপ্রোপেন লিখছিলাম তখন সেখানে আমরা ত্রিভুজ বানাইছিলাম, সাইক্লোবিউটেন লিখলে আমরা চতুর্ভুজ বানাবো। তো জাস্ট এটা, ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার 1 2 3 4 5টা কার্বন, এটাকে বলা হয় রাইবোস। এখন খেয়াল করো, এটা হচ্ছে রাইবোস সুগার। আমি এখানে মাঝখানে আর লিখতে বুঝবা যে এটা হচ্ছে রাইবোস সুগার। আরেকটা সুগার আছে যেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোস সুগার, সেটাকে কী বলা হয়? ডিঅক্সিরাইবোস সুগার। সো আমি ডিঅক্সিরাইবোসটা কি, ডিঅক্সিরাইবোসটা হচ্ছে আমি যদি 2 নম্বর কার্বন থেকে যদি অক্সিজেনটাকে সরায় দিই, ডিঅক্সি, ডি মানে কি খেয়াল করো, ডিঅক্সি যখন আমি বলতেছি ডিঅক্সিরাইবোস সুগার, ডিঅক্সিরাইবোস যখন বলতেছি, হোয়াট ডাজ ইট মিন? ডি মানে হচ্ছে অ্যাবসেন্স, ডি মানে কি? অ্যাবসেন্স। অক্স মানে হচ্ছে, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, অ্যাবসেন্স অফ অক্সিজেন। একটা অক্সিজেনের অ্যাবসেন্স আছে কার কাছ থেকে? রাইবোস থেকে। অর্থাৎ আমি রাইবোসের স্ট্রাকচারটা লিখবো, সেখান থেকে 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেনকে মুছে দিব। দ্যাট মিন্স রাইবোজের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেনের অ্যাবসেন্স আছে। সেই মলিকিউলসটা, এখন যে নতুন মলিকিউলসটা পাইছি সেটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোস। সো দ্যাট ইজ ডিঅক্সিরাইবোস। সো আমি যখন এটা সাইক্লিক স্ট্রাকচারটা যখন দেখাবো, সেখানে যখন আমি তোমার একটা এরকম একটা স্ট্রাকচার দিয়ে আমি যখন সেখানে ডি আর লিখবো, তখন তুমি বলবা যে, বুঝবা যে সেটা হচ্ছে ডক্টর, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার। এবং এরা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। এবং 5 কার্বন বিশিষ্ট সুগার নর্মালি তো এইখানে স্টাডির জন্য আমরা 2টা দেখাবো, একটা হচ্ছে রাইবোস সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। দেখো ডিঅক্সিরাইবোস যেটা আছে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোস, এটাও কিন্তু সুগার। কেন? কারণ আমাদের শর্ত সেটা মানছে, এলডিহাইড গ্রুপ থাকতে হবে, এলডিহাইড গ্রুপ আছে, মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, 1 2 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। সো এটাও কি সুগার। কতক্ষণ পর্যন্ত সুগার হবে? আর একটা অক্সিজেনকে সরাই দাও, এখন এটা সুগার, কারণ মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ আছে। এখন সরাই দাও, এখন কিন্তু এটা সুগার না। কেন এটা সুগার না বা কেন এটা শর্করা না? কারণ ভাইয়া আমার ডেফিনেশন অনুযায়ী সুগার হচ্ছে তারা যাদের এলডিহাইড বা কিটোন গ্রুপ আছে, ওকে এলডিহাইড গ্রুপ আছে, মোর দেন 1 হাইড্রোক্সিল গ্রুপ শুড বি প্রেজেন্ট। এখানে মোর দেন 1, এখানে একটা আছে, একটার বেশি নাই, একটার বেশি থাকতে হবে হাইড্রোক্সিল গ্রুপ। সো এটাকে সুগার, এই স্ট্রাকচারটাকে, এখন এই স্ট্রাকচারটাকে সুগার বলা যায় না, ঠিক আছে। তার মানে সুগার জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদেরকে বেসিক একটা কনসেপ্ট আসলো। দ্যাট মিনস আমরা যেটা বুঝলাম 5 কার্বন সুগার, এখন আমাদের স্টাডির জন্য আমরা 2টা পড়বো, একটা হচ্ছে রাইবোস আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস। ক্লিয়ার? ওকে।
মারিয়াম খানম বলতে 6 কার্বন বিশিষ্ট সুগারের নাম কি হবে? আমরা নর্মালি যে গ্লুকোজ খাই সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট সুগার, ঠিক আছে। 6 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় নর্মাল নাম হচ্ছে হেক্সুজ, কারণ 6টা কার্বন হেক্সুজ বলা হয়। তাদের মধ্যে অনেকগুলো আছে, যেমন আমরা সুগার খাই, দেন তোমার আমরা সুগার খাই বলতে আমরা গ্লুকোজ যেটা খাই, তারপর আমরা ফ্রুক্টোজ যেটা খাই, গ্লুকোজ ফ্রুক্টোজ, দেন হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজের পরে হচ্ছে তোমার মেনুজ, ঠিক আছে। এরকম আরও 6 কার্বন বিশিষ্ট অনেক সুগার আছে এবং সেগুলোর নামকরণ তুমি এভাবে লিখতে পারবা। যেমন তুমি এখানে 1 2 3 4 5 6টা কার্বন দেও, 1 2 3 4 5 6, এখানে CHO দেও, এখানে OH দিবা, 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 বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবে। এটা 6 কার্বন বিশিষ্ট একটা সুগার, যদিও এটার নাম গ্লুকোজ না, কারণ গ্লুকোজের 3 নম্বর কার্বনে OHটা বামে থাকে, গ্লুকোজের 3 নম্বর কার্বনে OHটা কী থাকে? বামে থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিবা, ঠিক আছে। ওইটা যেটা ছিল সেটা মোস্ট প্রবাবলি মেনুজ বলা হয় সেটাকে। তো এরকম 6 কার্বন বিশিষ্ট সুগার তুমি লিখতে পারবা। তোমাকে যদি বলি 7 কার্বন বিশিষ্ট সুগার লিখতে পারবা, 12 কার্বন বিশিষ্ট সুগার লিখতে পারবা। তো যাই হোক, এটা আমরা ইন্টারে ওঠার সাথে সাথে আমরা পড়বো। সো এইটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, যাদের মধ্যে আমরা পাই হচ্ছে একটা হচ্ছে রাইবোস এবং আরেকটা হচ্ছে ডিঅক্সি রাইবোস, এবং তার পরবর্তীতে আমাদের হাতে আছে হচ্ছে ফসফেট। তো এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ধরো যে 5 কার্বন বিশিষ্ট সুগারের মধ্যে তাহলে আমাদের আছে একটা রাইবোস, এটাকে আমরা এইভাবে দেখাবো, একটা পঞ্চভুজ দেখাবো, তার মধ্যে আমরা এরকম একটা আর দিব, আর দেখাবো ডিঅক্সি রাইবোস, যেটার মধ্যে আমরা এরকম একটা পঞ্চভুজ দিব এবং সেটার মধ্যে আমরা DR দিব, ডক্টর। সো এই 3টা জিনিসের সমষ্টি যদি নাইট্রোজেন বেসের কোনো একটা 5 কার্বন বিশিষ্ট সুগারের কোনো একটার সাথে সংযুক্ত হয় এবং তাদের সাথে যদি ফসফেট সংযুক্ত থাকে, তখন আমরা যে মলিকিউলসটা পাই সেই মলিকিউলসটাকে বলা হয় এই নিউক্লিওটাইড। Nucleotide is the combination of 3 molecules. One is nitrogen base, another is 5 carbon sugar, and the last thing is phosphate. When the 3 things are connected with each other by any chemical bond, then we can call it as nucleotide. So তখন আমরা সেটা কি বলতে পারি? নিউক্লিওটাইড বলতে পারি, যখন সেই 3টা কানেক্টেড হবে একসাথে। ওকে, ধরো আমি এখানে একটা রাইবোস সুগার নিলাম, আমি এখানে কি নিলাম? রাইবোস একটা সুগার নিলাম, এখানে আর দিলাম, তাতে তোমরা বুঝতে পারলে যে ভাই এটা হচ্ছে একটা রাইবোস সুগার। সেই রাইবোস সুগারের সাথে ধরো আমি এখানে নাইট্রোজেন বেসের মধ্যে কোনো একটা নাইট্রোজেন বেস নিলাম, যেমন এডিনিনটাকে আমি চুজ করলাম, এডিনিনটাকে নিলাম। সো আমি যদি এডিনিনটাকে নেই, রাইবোজের সাথে যখন এডিনিন সংযুক্ত হবে তখন এই ফুল মলিকিউলসটার নাম হবে এডিনোসিন। ভালোভাবে চিন্তা করো, এটা হচ্ছে রাইবোস, সেটার সাথে যদি আমি যখন একটা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার নামটা কি এডিনিনকে কানেক্ট করব, তখন আমি যেই মলিকিউলসটা পাইছি, এই যে দুইটার কম্বিনেশনে আমি এখন যে মলিকিউলসটা পাইছি সেই মলিকিউলসটাকে বলা হবে এডিনোসিন। এটার নাম ছিল এডিনিন, এটার সাথে যখন রাইবোস সুগার কানেক্টেড হইল তখন সেটাকে বলা হবে এডিনোসিন। যদি সেখানে ডিঅক্সি রাইবোসের সাথে এডিনিন কানেক্টেড হয়, অর্থাৎ এডিনিনের সাথে যদি ডিঅক্সি রাইবোস কানেক্টেড থাকে, তখন সেটাকে বলা হবে ডিঅক্সি এডিনোসিন। বাট আমি সেটাতে যাচ্ছি না, কজ এটা আমাদের এখন স্টাডির বিষয় না। তো এটা হচ্ছে আমাদের এডিনোসিন। সো সেই এডিনোসিন এটার সাথে যদি আমি একটা ফসফেটকে কানেক্ট করি, একটা ফসফেটকে যদি আমরা কানেক্ট করি, ফসফেটকে জাস্ট আমি পি দিয়ে দেখাবো, যে একটা ফসফেটকে যদি কানেক্ট করি, গ্রিক টার্মিনোলজি বা ল্যাটিন টার্মিনোলজিতে 1 মানে হচ্ছে তোমার মনো, যেমন কার্বন মনোঅক্সাইড আমরা পড়ছি না, মনে আছে কিনা? আমরা কার্বন মনোঅক্সাইড পড়ে আসছিলাম, আমাদের মনে আছে কিনা? কার্বন মনোঅক্সাইড মানে যেটার মধ্যে তোমার একটা অক্সিজেন আছে। দেখো আমি যদি লিখি কার্বন, এটা যদি লিখি তাহলে এটার সংকেত কি? কার্বন মনোঅক্সাইড। মনো মানে কি? এক, মিথ মানেও এক, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার একটা অক্সিজেন, সো একটা কার্বন একটা অক্সিজেন, সো সেই জন্য সেটাকে বলা হয় মনো অক্সাইড। অক্সিজেন হচ্ছে 1। আর যদি সেখানে দুইটা থাকে, অক্সিজেন থাকে, এখানে একটা কার্বন দেন দুইটা কার্বন অক্সিজেন, তখন আমরা সেটা কি বলি? কার্বন ডাইঅক্সাইড। দ্যাট মিনস মনো মানে হচ্ছে 1, ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে হচ্ছে 3, ট্যাট্রা মানে হচ্ছে 4, ঠিক আছে। প্যান্টা মানে কি? 5, হেক্সা মানে কি? 6, হেপ্টা মানে কি? 7, অক্টা মানে কি? 8। ওকে, তো এটা হচ্ছে তোমার মনো মানে কি? তাইলে মনো মানে হচ্ছে কি? 1, ডাই মানে কি? 2, ট্রাই মানে কি? 3। সো খেয়াল করো, আমরা এখানে যে রাইবোসটা আছে সেই রাইবোসটার সাথে আমি এডিনকে কানেক্ট করলাম, সো সেটা হচ্ছে এডিনোসিন। তার সাথে যদি একটা ফসফেটকে কানেক্ট করি, সো আমি বলবো এডিনোসিনের সাথে 1 ফসফেট যুক্ত আছে, 1 মানে মনো, সো আমি এটাকে বলতে পারি এডিনোসিন মনোফসফেট। সো সেটার আমরা নাম দিই AMP, অর্থাৎ এডিনোসিন মনোফসফেট। এটার নাম কি? এডিনোসিন
মোনোফসফেট। ক্লিয়ার? এডিনোসিন মোনোফসফেট। ওকে, এখন এটার সাথে যদি আমরা আরেকটা ফসফেটকে কানেক্ট করি, দেখো এটার সাথে যদি আমরা আরেকটা ফসফেটকে কানেক্ট করি, তখন আমরা বলতে পারি এডিনোসিনের সাথে দুইটা ফসফেট কানেক্টেড হচ্ছে। সো এডিনোসিনের সাথে যদি দুইটা ফসফেট কানেক্টেড হয়, তখন সেটাকে আমরা কি বলি? এডিনোসিন। দুই মানে কি? ডাই। সো এডিনোসিন আমরা কি বলবো তখন? এডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এডিনোসিন এডিপি, যেটাকে আমরা বলি এডিপি নামে, এডিনোসিন ডাইফসফেট। এখন আমরা যদি এখানে তিনটা ফসফেটকে কানেক্ট করি, হায়েস্ট তিনটা কানেক্ট করি, তখন সেটার নাম হয়ে যায় তিনটা ফসফেট মানে ট্রাইফসফেট। সো এডিনোসিন ট্রাইফসফেট। সো ভাই কেন এগুলো পড়াচ্ছেন? কারণ হচ্ছে দেখো, এই এটিপি বা এডিপি বা এএমপি থেকে আমরা শক্তি পাই। নর্মালি এই যে ফসফেট গ্রুপগুলো আছে, সেই ফসফেট গ্রুপগুলোর মধ্যে তোমার এনার্জি থাকে বা শক্তি থাকে। সো এখানে শক্তি নর্মালি জমা থাকে। এখানে কি থাকে? শক্তি নর্মালি জমা থাকে ফসফেট গ্রুপগুলোর মধ্যে। তো আমি যদি এই ফসফেট গ্রুপটাকে ভেঙে নিয়ে আসি, ফসফেট গ্রুপটাকে যদি আমি ভাঙি, ফসফেট গ্রুপটাকে বের করে নিয়ে আসলে তার যে শক্তিটা, তার মধ্যে যেই শক্তিটা আছে বন্ধনে, সেই শক্তিটাকে আমি ইউজ করতে পারবো এবং সেটা দিয়ে আমাদের লাইফ চলে। দেখো আমি এখানে হাতটা নাড়াচ্ছি, সেখানে আমার গতিশক্তির প্রয়োজন পড়তেছে। টুকা দিতেছি, সেখানে আমার গতিশক্তির প্রয়োজন পড়তেছে। আমি কথা বলতেছি, সেখানে আমার শক্তির প্রয়োজন পড়তেছে। আমি চিন্তা করতেছি, সেখানে আমার শক্তির প্রয়োজন পড়তেছে। সো এভরিহোয়ার আই নিড এনার্জি, অ্যান্ড এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। এনার্জিকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তার মানে অবশ্যই আমি যে এনার্জিটা ইউজ করতেছি, সেই এনার্জিটার অন্য কোনো সোর্স আছে, আমি জাস্ট সেই সোর্সটাকে আমি কনভার্ট করতেছি আমার সুবিধা মতো ইয়াতে। সো সোর্সটাই হচ্ছে সেই এটিপি বা জিটিপি। এরা কী করে? নর্মালি এদের মধ্যে যে ফসফেট গ্রুপগুলো যুক্ত থাকে, সেই ফসফেট গ্রুপগুলোর মধ্যে তোমার এনার্জি এরকমভাবে থাকে, এগুলোর মধ্যে কী থাকে? তোমার এনার্জি এরকমভাবে সংরক্ষিত থাকে। সো এনার্জি সংরক্ষিত থাকার কারণে আলটিমেটলি তোমার তোমার কি হয়? যে এনার্জিটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এটিপিকে এই কারণে জৈব মুদ্রা বলা হয়, কারণ মুদ্রার মতো, সেটা একটা মুদ্রার মতো বা টাকার মতো, যে আমরা যেরকম আমাদের প্রয়োজনে টাকাকে খরচ করতে পারি, আমরা ঠিক এটিপি খরচ করে এটিপির বন্ধনটাকে ভেঙে আমরা সেখানে শক্তি কী করতে পারি? তোমার উৎপন্ন করতে পারি। আচ্ছা যাক, ওকে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে আমরা এএমপি, এডিপি এবং এটিপি জিনিসটাকে সেটা বুঝে ফেলছি। এখন আমরা জিএমপি, জিডিপি এবং জিটিপি জিনিসটা কি, খুব ইজি ব্যাপারটা। এখানে যদি জাস্ট গুয়ানিন দাও, তাইলে তুমি পাই যাবা আমাদের কাঙ্ক্ষিত সেই জিএমপি, জিডিপি এবং জিটিপি জিনিসগুলো কি। ঠিক আছে, ধরো আমি যদি এখানে কি দিই, আমি যদি এখানে তোমার নর্মালি একটা 5 কার্বন বেসড সুগার নেই, যেমন রাইবোজ সুগার, সেটার সাথে এখানে যদি আমি গুয়ানিনকে কানেক্ট করি, তখন সেটাকে বলা হবে গুয়ানোসিন। কারণ এডিনিনকে কানেক্ট করলে আমি কী বলতেছিলাম? এডিনোসিন। তো গুয়ানিনকে কানেক্ট করলে আমি কী বলবো? গুয়ানোসিন। এগেইন এখানে যদি একটা ফসফেটকে কানেক্ট করি, তাহলে সেটা হচ্ছে কি? গুয়ানোসিন মোনোফসফেট। এখানে যদি আমরা দুইটা ফসফেটকে কানেক্ট করি, তাহলে কি? সেটা হচ্ছে কি? তোমার গুয়ানোসিন ডাইফসফেট। তিনটা ফসফেটকে যদি কানেক্ট করি, তাহলে কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। এগুলোতে কি আছে? এনার্জি আছে, অ্যান্ড উই ক্যান ইউটিলাইজ দিস এনার্জি হোয়েন উই নিড ইট। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে জিএমপি, এটা হচ্ছে জিডিপি অ্যান্ড জিটিপি। ঠিক আছে, আমাদের এমবিবিএস এর বায়োকেমিস্ট্রিতে পর্যন্ত একটা কোশ্চেন আসে যে প্রুভ দ্যাট এটিপি ইজ এ নিউক্লিওটাইড। হয় এটিপি ইজ কল্ড এজ নিউক্লিওটাইড। এটিপিকে কেন নিউক্লিওটাইড বলা যায়, বা এএমপিকে বা জিএমপিকে বা জিডিপিকে, জিটিপিকে, এদেরকে কেন নিউক্লিওটাইড বলা যায়? তুমি আনসার দিবা কি? বিকজ উই নো দ্যাট নিউক্লিওটাইড ইজ দ্য কম্বিনেশন অফ 3 molecules. One is nitrogen base, another is 5 carbon sugar, and the last thing is phosphate. As in the structure of GTP or GMP or GDP, we find guanosine, which is one type of guanine, which is one type of nitrogen base. We find ribose, which is one type of 5 carbon sugar. We find phosphate. That means we find all the 3 things. One is nitrogen base and 5 carbon sugar and phosphate, and they combined together to, and we at last we find GMP, GDP and GTP, or AMP, ADP, ATP. So here we can see that GMP, GDP or GTP, or আমি একটাকে ধরি, so we can find that GTP is the combination of 3 molecules, and these 3 molecules
one is nitrogen base, another is 5 carbon sugar, and another is phosphate. So we can call it GTP as nucleotide. ঠিক আছে, ওকে। আচ্ছা, তো একজন বলতেছে ভাই রাসায়নিক সংকেত কেমন হবে? রাসায়নিক সংকেত কেমন হবে এটা তোমাদের এখনই জানার দরকার নাই, ইন্টারেও সেটা জানার দরকার পড়ে না, এমবিবিএসে যাওয়ার পরে সেটার ডিটেলস রাসায়নিক সংকেত জানার দরকার পড়ে। ইভেন তুমি ইন্টারে যতটুকু জায়গা শিখবে ইন্টারে মোটামুটি দরকার পড়বে। ইন্টারে আমি পড়াইছি, ঠিক আছে, আমি একটু অ্যাডভান্স পড়াই। সো ইন্টারে আমি সেগুলো রাসায়নিক সংকেত পড়াইছি, যে সেখানে রাসায়নিক সংকেত কী হবে, এখানে কার্বন থাকবে নাকি অক্সিজেন থাকবে, কয়টা অক্সিজেন থাকবে, কয়টা কার্বন থাকবে। সো এর আগে তোমাদেরকে জানতে হবে হাউ টু রাইট দ্য সাইক্লিক ফর্ম অফ রাইবোস অ্যান্ড ডিঅক্সিরাইবোস। তো সেটা তুমি পাবো হচ্ছে এইচএসসি বুটানের চ্যাপ্টার 3-তে, আমার লেকচার আছে অলরেডি। অ্যান্ড তুমি হচ্ছে এইচএসসি বুটানের চ্যাপ্টার 1-এ পাবা এখানে গুয়ানোসিন বা গুয়ানিন এগুলোর যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো, ঠিক আছে। তো সেখানে তুমি ডিটেলস স্ট্রাকচার পড়তে পারবে। আপাতত জাস্ট এতটুকু বিলিভ করো, এতটুকু একটা ভিউ নাও, ঠিক আছে, ওকে। শর্মিপাল একটা কোশ্চেন করছে যে ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর কি একই? দেখো, রিভিশন করছে, টেস্ট পেপার সলভ করছে, বারবার সেই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝানো হয়েছে। অ্যান্ড তোমাদের টেস্ট পেপার সলভ করছে, তো এইগুলোর আমি ম্যাথমেটিক্স করাইছি। তোমাদের সমস্যাটা কি? গতকালকে আমি দেখলাম ইউটিউবে একটা স্টুডেন্ট গিয়ে কমেন্টস করছে আমাদের যে জৈব যৌগের যে সকল বিক্রিয়া একসাথে, সেটার মধ্যে কমেন্টস করছে কি যে ভাইয়া করেন, আমি তো ইথেন থেকে প্রোপেন প্রস্তুত করতে পারছি না, আপনি একটু ভিডিওটা মানে ওই রিয়াকশনটা একটু দেখাই দেন, আমার খুব বেশি কষ্ট আছে মানে অনেক বড় করে প্যারাগ্রাফ লিখছে। তাই আমি বলছি যে ভাই তুমি পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখলে তুমি ইথেন থেকে প্রোপেন কেন, ইথেন থেকে অকটেনও প্রস্তুত করতে পারবা। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমরা ভিডিও দেখি না, পুরো ভিডিও দেখি না, সব ক্লাস ঠিকঠাক মতন করি না, ক্লাসের সময় লাইভের সময় এই ক্লাস রেখে অন্য ক্লাসে চলে যাই, এই গ্রুপ থেকে অন্য গ্রুপে দৌড়াই, তারপরে দিন শেষে যখন কোনো কিছু একটা পারি না তখন ভাই এটা কি ওইটা কি ওইটা কি। আমি আবারও বলতেছি, আমাদের যে এসএসসি 21 কনসালটেন্সি কোর্স আসতেছে, সেখানে কোনো স্টুডেন্ট যদি এমন কোনো কোশ্চেন করে যেটা আমরা আগে আমাদের কোর্সে পড়াইছি রিভিশন কোর্সে, সেটার আনসার কোনোভাবেই দিব না, তুমি যদি ফোনও করো দিব না, ঠিক আছে, মাথায় রেখো। কারণ তোমার এইটার কারণে আরেকজন স্টুডেন্ট যার রিয়েলি গ্যাপ আছে, যেটা আমরা রিয়েলি পড়াই নাই, সেটা মিস যাচ্ছে, এটা তো ওইটা দেওয়া যায় না, ঠিক আছে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আচ্ছা, তো এখন তাহলে আমরা এই জিনিসগুলো বললাম। এখন আমরা চাই NADP, NADH2, NADPH2 এই জিনিসগুলো কি খেয়াল করো। এখন হচ্ছে তোমার ধরো যে NADP এর পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADP এর পুনরূপ কি? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তোমরা একটা সাবস্টেন্সকে চিনো কিনা যে নিকোটিন, সিগারেটে থাকে নিকোটিন, সাবস্টেন্সটার অনেক নাম পড়ছো, ঠিক আছে, নিকোটিন। ধরো এটা হচ্ছে একটা নিকোটিন, এবং তোমরা যদি অলরেডি জীবাশ্ম জ্বালানি পড়ে আসছো, জৈব যৌগ যেহেতু অলরেডি পড়ে আসছো, তো ধরো একটা গ্রুপ আছে যে গ্রুপটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। অ্যামাইড গ্রুপ মানে কি? CONH2, এটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। অ্যামাইডের অ্যামাই কথাটা আসছে এমিন থেকে। এমিন গ্রুপ গতকালকে পড়াইছিলাম না, পলিমারকরণ বিক্রিয়ায় ডাই এমিন লাগে, হেক্সামিথিলিন ডাই এমিন। NH2 থাকলে সেই NH2-র সাথে CO গ্রুপ সংযুক্ত হয়ে একটা নতুন একটা তারা ফর্ম করে, কার্যকরীমূলক ফর্ম করে, ফাংশনাল গ্রুপ ফর্ম করে, যেটাকে বলা হয় যে অ্যামাইড গ্রুপ। যেটাকে কি বলা হয়? অ্যামাইড গ্রুপ। আমার গলা ভেঙে গেছে কেন জানি, বসে গেছে। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, ঠিক আছে। দ্যাট মিনস এইটা হচ্ছে নিকোটিন, ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে নিকোটিন, এটা হচ্ছে কি নিকোটিন। সো নিকোটিনের সাথে যদি আমি অ্যামাইড গ্রুপকে সংযুক্ত করি, এটা হচ্ছে নিকোটিন, এই পুরা মলিকিউলসটা হচ্ছে নিকোটিন, সেটার সাথে যদি আমি অ্যামাইড গ্রুপকে সংযুক্ত করি, তখন আমি পুরা মলিকিউলসটা এখন নাম কে দিতে পারি? নিকোটিন অ্যামাইড। নিকোটিন অ্যামাইড মানে কি? যদি তাড়াতাড়ি বলি তাহলে সেটা কি? নিকোটিনামাইড। সেটা কি? তাড়াতাড়ি যদি বলি সেটা কি? নিকোটিনামাইড। তো এই নিকোটিনামাইডের সাথে যদি আমি এই যে আমাদের একটা নাইট্রোজেন সুগার অ্যাডিনিন, সেই অ্যাডিনিনকে কানেক্ট করি, তাহলে নাম কি হবে? নাম হবে নিকোটিন অ্যামাইড অ্যাডিনিন। তারপরে যদি সেখানে আমি একটা নিউক্লিওটাইডকে কানেক্ট করি, নিউক্লিওটাইড মানে কি? তিনটা জিনিসের সমষ্টি, রাইবোস থাকবে, অ্যাডিনিন যে কোনো একটা নাইট্রোজেন সুগার থাকবে, সেটার সাথে একটা ফসফেট অথবা মোর দেন ওয়ান ফসফেট থাকবে। তো এটা হচ্ছে কি তোমার একটা নিউক্লিওটাইড। সো আমি জাস্ট এখানে যদি একটা নিউক্লিওটাইডকে কানেক্ট করি, ধরো এখানে আমি একটা নিউক্লিওটাইডকে কানেক্ট করলাম, যেমন রাইবোস সুগার, দেন অ্যাডিনিন, দেন এখানে হচ্ছে ধরো যে
ফসফেট সুগার। এডিনিনের পরিবর্তে অনেক কিছু হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। এখানে যদি আমি এরকম একটা ইয়াকে কানেক্ট করি, নিউক্লিওটাইডকে কানেক্ট করি, তাহলে নাম কি হবে? নিকোটিন অ্যামাইড এডিনিন মনোনিউক্লিওটাইড। কারণ নিউক্লিওটাইড কটা আছে? একটা। এখন আমি এদিকে একটা নিউক্লিওটাইড না দিয়ে আরেকটা নিউক্লিওটাইড দিব। আমি যদি এখানে আরেকটা নিউক্লিওটাইড দিই, তাহলে দেখো কি হয়। আমি যদি এখানে আরেকটা নিউক্লিওটাইড দিই, যেমন এখানে যদি আমি আরেকটা নিউক্লিওটাইডকে দিই, ধরো এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার, সো এখানে হচ্ছে তোমার এডিনিন আছে আর এখানে হচ্ছে তোমার ফসফেট আছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে আরেকটা নিউক্লিওটাইড দিই, তার মানে নামটা কী হবে? নিকোটিন অ্যামাইড এডিনিন। যেহেতু দুইটা নিউক্লিওটাইড, সো দুইটা মানে হচ্ছে ডাই, তাহলে নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড। এটাকে বলা হয়, খেয়াল করো, এটাকে ডাকা হয় এনএডি নামে। এনএডি, এই যে আমাদের এনএডি স্ট্রাকচার, নাড, ঠিক আছে। এই দেখো, এনটা হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড দেন এডিনিন দেন ডাইনিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড, সো ডাইনিউক্লিওটাইড। এইটার সাথে যদি আমি একটা ফসফেটকে কানেক্ট করি, এটার সাথে যদি আমি কী করি, একটা ফসফেটকে কানেক্ট করি, PO4 3- একটা ফসফেটকে যদি কানেক্ট করি, তখন নামকরণটা কী হবে? দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ যাও, নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যেটাকে আমরা নামকরণ করি NADP নামে। নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সো নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, নাডপিও আমাদের হয়ে গেল, ঠিক আছে। সো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে এতটুকু সবাই বুঝতে পারছো কিনা। সবাই তো বুঝতে পারছো? এটা হচ্ছে নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সবাই বুঝতে পারছো? এতদিন দেখো জাস্ট পড়ে আসছো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা জানো না যে জিনিসটা কী। আজকে হয়তো বা তোমাদের সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো। ইভেন আমি তোমাদের একটা কথা বলি, কালকের যে রিভিশন মানে ক্লাস আছে, রিভিশন কোর্সের ক্লাস আছে কালকের পর দিন, অর্থাৎ বংশগত বিবর্তন, ফার্স্টে আমি এই জিনিসগুলো স্কিপ করে যাব। আমি এই জিনিসগুলো পড়াবো না, কারণ এই লেকচারটা তোমাকে অবশ্যই দেখা থাকতে হবে। কারণ আমি বারবার সেম জিনিস পড়াই, এখন তোমাদের এসএসসি চলে আসছে, বারবার সেম জিনিস পড়াই তো টাইম নষ্ট করবো না, ঠিক আছে। বারবার সেম জিনিস পড়াই তো টাইম নষ্ট করবো না, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এইটার সাথে যদি আমি দুইটা হাইড্রোজেনকে অ্যাড করি, তখন সেটাকে বলা হয় বিজারিত। কারণ হাইড্রোজেন সংযোজন, দেখো ওই যে আবার জীবাশ্ম জ্বালানিতে যাও, পরে আসছিল না, জারণ ঘটা মানে কি? হাইড্রোজেন অপসারণ, অক্সিজেন সংযোজন। তাহলে বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তাহলে দেখো, এদিকে হাইড্রোজেন সংযোজিত হয়েছে, তার মানে কি? এটা বিজারণ ঘটছে, তার মানে এটা বিজারিত হয়েছে। তার মানে এইটাকে বলা হয় বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, অথবা বিজারিতর ইংলিশ হচ্ছে রিডিউসড। সো দ্যাট ইজ কল্ড রিডিউসড নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অথবা ফসফেটটা না থেকে যদি আমি রিডিউস করতে পারি, NADH2, তোমরা এটা শ্বসনে পড়বা, NADH2, এটাকে আমরা কি বলবো? নিকোটিন রিডিউসড, কারণ কি? হাইড্রোজেন সংযুক্ত হয়েছে এবং বিজারণ ঘটছে, এটার ইংলিশ কি? রিডিউসড, ঠিক আছে। সো রিডিউসড নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, রিডিউসড নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, রিডিউসড নিকোটিন অ্যামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড। ক্লিয়ার? ওকে। তো আমাদের এখানে যে বেসিকগুলো আছে, সেই বেসিকগুলো আমাদের মোটামুটি তাহলে ক্লিয়ার হলো যে এই মলিকিউলসগুলো কী এবং এই মলিকিউলসগুলোতে কী কী থাকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি সবাই তাহলে বুঝতে পারছো, এই পর্যন্ত আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো আমরা এরপরে চলে যাব হচ্ছে তোমার খেয়াল করো, আমরা এরপরে চলে যাবো হচ্ছে সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে এক্স্যাক্টলি কী হয়? সালোক সংশ্লেষণ, দেখো আমরা যখন জীবনী শক্তি জিনিসটা পড়তে চাই, তখন আমাদের শক্তি উৎপন্নের জন্য আমাদের প্রোডাক্ট লাগে, আমাদের বডি যে শক্তি উৎপন্ন করে, সেই শক্তিটা উৎপন্ন করা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই শ্বসন প্রক্রিয়া আমাদের সেই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের প্রয়োজন পড়ে। আমাদের কিসের প্রয়োজন পড়ে? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের। তো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের প্রথমে গ্লুকোজ প্রোডাকশন করে, সেই গ্লুকোজ থেকে পরবর্তীতে তোমার শ্বসনের প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এখন সালোক সংশ্লেষণ মানে গ্লুকোজ উৎপন্নের প্রক্রিয়া। আমার গলা বসে গেছে, আমি জানি না আসলে সামনের ক্লাসগুলো কী হবে, আমি কি কথাই বলতে পারবো কিনা।
তো দেখো এখানে যেটা হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে এটা 6CO2 প্লাস 12H2। এখানে আলো লাগবে এবং ক্লোরোফিল লাগবে। আলো এবং ক্লোরোফিল মিলে তারা উৎপন্ন করবে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এটা তোমাকে মাথায় রাখতে হবে, মানে মাথায় রাখতেই হবে, মাস্ট। ঠিক আছে, ওকে। তো এখন দেখো সালোক সংশ্লেষণের বিক্রিয়াকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905-এ বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসকে দুইটা পর্যায়ে ভাগ করছেন। ব্ল্যাকম্যান ফটোসিনথেসিস পর্যায়কে দুইটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে লাইট ফেজ অর্থাৎ আলোক পর্যায়, অথবা এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক অন্ধকার পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আরেকটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায়, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক থেকে স্বাধীন পর্যায়, বা সেটাকে বলা যায় অন্ধকার পর্যায়, ওকে, বা ডার্ক ফেজ। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আলোক পর্যায়ে নর্মালি ইউজ হয় হচ্ছে আমাদের এখানে যে পানিটা আছে সেই পানিটা ইউজ হয় বা ইউটিলাইজ হয় হচ্ছে আলোক পর্যায়ে। আর এখানে যেই তোমার কার্বন ডাইঅক্সাইডটা আছে সেইটা ইউটিলাইজ হয় হচ্ছে তোমার অন্ধকার পর্যায়ে। এটা ইউটিলাইজ হয় কোন পর্যায়ে? অন্ধকার পর্যায়ে। তাহলে দেখো আলোক পর্যায়ে ইউটিলাইজ হয় পানি, অন্ধকার পর্যায়ে ইউটিলাইজ হয় কি? কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এখন আলোক পর্যায়টা, আগে আমাদের অন্ধকার পর্যায়ে কেলভিন সাইকেল ছিল, দেন C4 সাইকেল, ক্রিসোলিসিন অ্যাসিড মেটাবলিজম, সেগুলো সম্পর্কে কিছুটা ডিটেলস লেখা ছিল। তোমাদের নতুন বইয়ে এই জিনিসগুলো বাদ দিয়ে দিছে। সো আমাদের শুধুমাত্র বারোটাইন থাকে হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক পর্যায়ে নর্মালি H2O কী করে, ঠিক আছে, বা H2O থেকে কী কী উৎপন্ন হয়। ঠিক আছে, বা H2O থেকে কী কী উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো আলোক পর্যায়ে তাহলে কোনটা ইউটিলাইজ হয়? পানি। আর অন্ধকার পর্যায়ে কোনটা ইউটিলাইজ হয়? কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো স্টেপগুলো দেখো কীভাবে, স্টেপগুলো জাস্ট মনে রাখতে পারবা যদি তোমরা খুব ইজিলি। দেখো এখানে কি কি হয়। ধরো এটা হচ্ছে একটা গাছের পাতা, এটা পুরা ধরো যে বোর্ডটা একটা গাছের পাতা, ঠিক আছে, পুরো বোর্ডটাই ধরো যে একটা গাছের পাতা, ঠিক আছে। সো এই পুরো বোর্ডটা একটা গাছের পাতা, এইখানে ধরো যে পানি আসছে, এখানে কি আসছে? পানি আসছে। এখানে যখন পানি আসছে তখন আলোক পর্যায়ে মানে কি সেখানে আলো প্রয়োজন পড়বে, অর্থাৎ সেখানে সূর্যের আলো পড়তেছে, সেখানে সূর্যের আলো তোমার কি হইতেছে? পড়তেছে। সূর্যের আলোটা যখন পড়বে তখন কি হবে ভাইয়া? তখন এই পানিটার উপর তাপ দিবে। পানিটার উপর যখন তাপ দিতে থাকবে, পানিটা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত, অর্থাৎ এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। সেই অক্সিজেন কি করছে? তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। হাইড্রোজেন, এটা হচ্ছে পানি। এবং যখন এখানে সূর্যের আলো পড়তে থাকবে, সূর্য তাপ দিতে থাকবে, তখন যেটা হবে এখানে যে সমযোজী বন্ধনটা আছে সেই সমযোজী বন্ধনটা ভেঙে যাবে। এবং সমযোজী বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ইনিশিয়ালি আমরা যেটা পাবো, সমযোজী বন্ধন ভেঙে যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে একটা হাইড্রোজেন পাবো, তার শেষ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন নিয়ে আসলো। তারপরে এখানের একটা হাইড্রোজেন পাবো, এখানে একটা হাইড্রোজেন, শেষ কক্ষপথের একটা ইলেকট্রন আছে, এদিকে পাবো একটা অক্সিজেন, যার 6টা ইলেকট্রন আছে। এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে আরও এখনও তোমার পানি ভাঙবে, অর্থাৎ আরও এখনও পানি ভাঙবে, মানে 2 অণু H2O কাজ করবে। 2 অণু H2O কাজ করলে আমরা এখানে আরও 2টা হাইড্রোজেন পাবো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এখানে আরও একটা অক্সিজেন পাবো। এই 2টা অক্সিজেন মিলে তারা কি ফর্ম করবে? অক্সিজেন অণু, O2। খেয়াল করো, এই 2টা অক্সিজেন মিলে এখন কি ফর্ম করবে? O2। এই O2 কি করবে? তোমার পরিবেশে বা পত্ররন্ধ্রের মধ্য দিয়ে এটা হচ্ছে তোমার পরিবেশে চলে আসবে।
অটো কী করবে, তোমার পরিবেশে বের হয়ে চলে যাবে এবং সেই অক্সিজেনকে নর্মালি আমরা কী করি, ইউটিলাইজ করি। সেই পরিবেশে কী করি আমরা নর্মালি অক্সিজেনকে ইউজ করি। দেখো এই যে আমরা যে অক্সিজেন কনজাপশন করতেছি, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে আমাদের অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেন কোন জায়গা থেকে আসতেছে, উদ্ভিদ থেকে আসতেছে। উদ্ভিদ কোন জায়গা থেকে অক্সিজেন তৈরি করতেছে, পানি থেকে। পানির ভাঙনের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে উদ্ভিদ আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো, এখনও তো সূর্যের তাপ পড়তেছে, তাই না? সূর্য তো এখনও সেখানে তাপ দিচ্ছে। সূর্য যখন তাপ দিতে থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে, দেখো হাইড্রোজেন পরমাণুকে যদি তুমি তাপ দিতে থাকো, তাহলে আমরা কী পড়ছি, আমরা বোরের তত্ত্ব অনুযায়ী কী পড়ছি, যে যদি একটা পরমাণুর শেষ কক্ষপথের এখানে যদি আমরা দিতে থাকে, তাপ দিতে থাকে, তখন কি হয়, ইলেকট্রনটা তার উচ্চতর শক্তি স্তরে গমন করে এবং উচ্চতর শক্তি স্তরে গমন করতে করতে একটা টাইমে ইলেকট্রনটা ছুটে যাবে। তো এখানে যে ইলেকট্রনটা আছে, হাইড্রোজেনের কক্ষপথ একটাই, সো ইলেকট্রনটা কী করবে, তোমার তার পরবর্তীতে ছুটে যাবে। তো এখানে যে আমাদের 4টা হাইড্রোজেন ছিল, এখানে আমাদের যে 4টা হাইড্রোজেন ছিল, খেয়াল করো, আমি দুইটা করে সেকশন দেখাই। এখানে যে 2টা হাইড্রোজেন ছিল, সেই 2টাকে এদিকে আনি। 2টা হাইড্রোজেনের এদিকে আমি এখান থেকে একটা হাইড্রোজেন ইলেকট্রনকে সরাই দিয়ে সে H+ হয়ে যাবে, আর একটা হাইড্রোজেন ইলেকট্রনকে সরাই দিয়ে সে H+ হয়ে যাবে। আমাদের হাতে থাকবে 2টা ইলেকট্রন। সেম কাহিনীটা ঘটবে এখানেও, যে এখান থেকে আমরা যেটা পাবো, এটা আর একটা সেকশনে দেখায়, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে H+, দেন H+, আর 2টা করে ইলেকট্রন। এখন তারা কি করবে ভাই, তারা হচ্ছে, খেয়াল করো এখানে তোমার তারা কি করবে, তোমার নর্মালি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। সবাই পর্যন্ত বুঝতে পারছো? এখন হচ্ছে ভাই বাংলা বললে ভালো হতো, আমি কি এখানে ইংলিশ কোনোটা বলছি, খেয়াল করো তো। আচ্ছা তোমরা কোন জায়গাটা বুঝো নাই সেটা একটু বলো দেখি, তুমি এই এখানের কোন জায়গাটা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো, ওকে তাহলে আমি সামনের দিকে আগাই। এখন খেয়াল করো, এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে তোমার দেখো হাইড্রোজেন থেকে শক্তি বিকৃত হয়েছে। কেন বিকৃত হয়েছে, কারণ এখান থেকে ইলেকট্রন তোমার উচ্চতর শক্তি স্তরে চলে গেছে বা ইলেকট্রন অন্য জায়গায় চলে গেছে। সো এই জায়গাটাতে যেটা হবে, সেই কারণে এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে তোমার যে এখানে নর্মালি তোমার হচ্ছে 4 অণু এটিপি প্রোডাকশন হবে। এটিপিটা কীভাবে প্রোডাকশন হবে দেখো, এখানে যে H+টা এই হাইড্রোজেন থেকে যে ইলেকট্রনটা সরে গেছে তখন কিন্তু শক্তি তোমার বিকৃত হয়েছে। সো সেই শক্তিটার জন্যে, সেই শক্তিটা দিয়ে এখানে কি করবে, পত্রন্ধ্র আগে থেকেই ছিল পাতায়, এডিপি ছিল, এডিনোসিন ডাইফসফেট, সেটার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, যুক্ত হয়ে সেখানে হচ্ছে তোমার এটিপি তৈরি করবে। সেটা কী তৈরি করবে, এটিপি তৈরি করবে। এবং দেখো এখানে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যে এটিপি তৈরি করার যে প্রক্রিয়া, সেই এটিপি তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তোমার ফসফোরাইলেশন। কেন সেটাকে ফসফোরাইলেশন বলা হয়, কারণ সেখানে আমরা ফসফরাসকে অ্যাড করতেছি। ফসফোরাইলেশনের সাথে ফটোলাইসিস, এইটাকে তোমার ভেজাল লাগানো যাবে না, জিনিসটা কিন্তু পরে যায়। এখন দেখো তাহলে এখানে কি প্রোডাকশন হচ্ছে, তোমার এটিপি প্রোডাকশন হচ্ছে। এটিপি এর পাশাপাশি এখানে NADPH2 প্রোডাকশন হয়। কারণ আমি তোমাকে বলি, তাহলে এখানে আমাদের যে H+ ছিল সেই H+ তো রয়ে গেল,
এবং ইলেকট্রনগুলো শক্তি গেছে, বাট ইলেকট্রনগুলো তো রয়ে গেছে। এখন যেটা হবে, পাতায় আগে থেকেই তোমার NADP প্লাস উপস্থিত থাকে, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট ক্যাটায়ন এক্সিট থাকে। তো এখন যেটা হয় সেটা হচ্ছে, নর্মালি ধরো এটা দিয়ে আমরা কয়টা NADP বানাইতে পারবো সেটা দেখি। এখানে এই হাইড্রোজেনটা কি করে, হাইড্রোজেনের এখানে প্রোটন, দুইটা প্রোটন আর দুইটা ইলেকট্রন, এখানের একটা ইলেকট্রন গিয়ে তোমার এখানের এই প্লাসের সাথে সংযুক্ত হয়ে যায়, তাহলে তখন আর এটার প্লাসটা থাকে না, কারণ এটা হচ্ছে 1 প্লাস আর 1 মাইনাস গিয়ে এড হচ্ছে, সো এটার প্লাসটা থাকে না। সো এখানের একটা ইলেকট্রন চলে যায় এখানে, একটা ইলেকট্রন এখানে চলে যায়, একটা ইলেকট্রন যখন এখানে চলে যায় তখন আমরা এখানে পাই হচ্ছে NADP। খেয়াল করো। আর যেটা হয় সেটা হচ্ছে, এখানে যেই ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এই যে H প্লাস আছে সেই H প্লাসের সাথে আবার কানেক্টেড হয়ে যায়, তখন এই H প্লাসটা হয়ে যায় জাস্ট হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেন আর এই H প্লাস এই NADPর সাথে কানেক্টেড হয়। তো আমি তখন লিখতে পারি NADPH। খেয়াল করো, তার সাথে কি সংযুক্ত হয়েছে, একটা প্রোটন H প্লাস। এটা কিন্তু H এর উপরের প্লাস না, এটা হচ্ছে H এর সাথে জাস্ট এটা সংযুক্ত আছে, এটা জাস্ট দেখো তোমাদের বইভাবে লেখা আছে, এখন তোমরা বুঝতে পারবে বিষয়টা। আমি আবার বুঝাই, এই একটা সেক্টর দিয়ে তোমাকে উৎপন্ন করে দেখাই NADPH2। খেয়াল করো এখানে কি হয়, এখানে যে দুইটা হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনকে মাথায় রাখো। পাতায় আগে থেকে যেই NADPগুলো থাকে সেগুলো পজিটিভ আকারে থাকে এবং তাদের মধ্যে +1 চার্জ এক্সিস্ট করে। তো এখানের একটা ইলেকট্রন কী করে, এখানের NADPতে চলে যায়, তাহলে এখানের একটা ইলেকট্রন যদি NADP প্লাসে চলে যায় তাহলে এই প্লাসটা তো আর থাকবে না, কারণ এটা একটা প্রোটন, এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কী করে দিবে, নিউট্রাল করে দিবে। সো ইলেকট্রনটা যদি এই বরাবর আমি দিয়ে দিই তখন আমি NADP প্লাস থেকে NADP পাবো। এখানে যে H প্লাস আছে তখন সে এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করলে আর সে প্রোটন থাকবে না, সে হাইড্রোজেন হয়ে যাবে। তো আমি পাচ্ছি হচ্ছে NADP একটা H আর একটা H প্লাস। সো আমি লিখলাম বড় হাতের H একটা হাইড্রোজেন প্লাস, তার সাথে কি সংযুক্ত আছে, একটা প্রোটন H, এটার উপরে প্লাস। A প্লাস আর A প্লাস কিন্তু সেম না, এটা হচ্ছে প্রোটনের প্লাস, চার্জ বোঝায়, আর A প্লাস বোঝায় সংযোজন, যে এটার সাথে এটা সংযোজন প্লাস। সো এইগুলো উৎপন্ন হয়। এখন দেখো এখানে নর্মালি পানি ভেঙে গিয়ে অক্সিজেন হয়েছে, তার সাথে সাথে দুইটা প্রোটন হয়েছে আর দুইটা ইলেকট্রন হয়েছে, এখনও পানি ভেঙে গিয়ে হাফ অণু অক্সিজেন হয়েছে, দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন। তার মানে এখানে পানি ভেঙে গেছে কার উপস্থিতিতে, আলোকের উপস্থিতিতে, আলোকের কারণে। সেই জন্য এই পানি ভেঙে গিয়ে আলোর উপস্থিতিতে পানি ভেঙে গিয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন বা অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফোটোলাইসিস। ফোটোলাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, ফোটো মানে হচ্ছে উইথ দ্য হেল্প অফ লাইট। এটাই হচ্ছে তোমার আলোক পর্যায়ের বিক্রিয়া। ঠিক আছে, আলোক পর্যায়ে কী ঘটনা হয়। সবাই বুঝতে পারছো? সবাই ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে লেকচার আমাদের এই পর্যন্তই। আলোক নিরপেক্ষ পর্যায়ের যে জায়গাটা আছে, আচ্ছা আলোক নিরপেক্ষ পর্যায়ের জায়গাটা একটু দেখাই দিই। আলোক নিরপেক্ষ পর্যায়ের জায়গাটাতে তোমাদের জাস্ট কী কী জানা লাগবে। সোহান হক, তোমার ডেফিনেশন হয় নাই, ফটোলাইসিসের ডেফিনেশন হয় নাই। আচ্ছা, আলোক অন্ধকার পর্যায়ে, আলোক অন্ধকার পর্যায়ে অ্যাকচুয়ালি লাইট লাগে না, লাইটের উপস্থিতি ছাড়াই তারা আলটিমেটলি কাজ করতে পারে। আলোক অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজ হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা পথ আছে। 3টা পথ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। একটা হচ্ছে তোমার C3 চক্র অথবা কেলভিন চক্র অথবা কেলভিন সাইকেল। এইটার যে প্রথম স্থায়ী পদার্থ, এটা অবজেক্টিভের জন্য লাগবে, এখানে সৃজনশীল আসবে না নর্মালি। এটার যেই তোমার লাগবে, এটা কি বলে, এটা যে প্রথম স্থায়ী পদার্থ সেটাকে বলা হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। এটাকে বলা হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আর কাছে C4 চক্র
অথবা হেজ অ্যান্ড স্ল্যাচ সাইকেল। এইটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এবং যেটাকে বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর একটা চক্র আছে যেটাকে বলা হয় ক্রেসুলিসিয়ান অ্যাসিড বিপাক বা ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা স্থায়ী পদার্থ কি সেটা তোমাদের বই দেওয়া নাই। এতটুকু জাস্ট অন্ধকার পর্যায় সম্পর্কে জানলেই চলবে, কারণ আগে অনেক ডিটেলস ছিল, সেটা তোমাদের বই থেকে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং সবাই।